পড়াতে। আগের দিন আমরা চলতরিতের প্রথম পর্ব পড়িয়েছিলাম, আজ পড়ব আমরা চলতরিতের দ্বিতীয় পর্ব, যেখানে থাকবে ওহমের সূত্র। ওহমের সূত্র থেকে পরিবাহী রোধের সংজ্ঞা, রোধের একক আর ওহম সূত্রের লেখচিত্র। এছাড়া আরও পড়ব ইএমএফ এবং কোষের অভ্যন্তরীণ রোধ। আরও পড়ব হচ্ছে পরিবাহিতাঙ্ক, রোধাঙ্ক, আর পড়ব হচ্ছে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়। তাহলে চলে আসি আজকের টপিক। প্রথমে হচ্ছে ওহমস ল, ওহমের সূত্র। ওহমের সূত্রটা কি বলছে দেখব। বিজ্ঞানী জি ওহম 1827 খ্রিস্টাব্দে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা এবং বিভব প্রভেদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে, যেটা হচ্ছে ওহমস ল নামে পরিচিত বা ওহমের সূত্র নামে পরিচিত। ওহমের সূত্র কি বলছে বিজ্ঞানী ওহম কি বলছে দেখি। একটা পরিবাহী ধরি, সেটা হচ্ছে এবি একটা পরিবাহী। তাহলে এ প্রান্তের বিভব কি হচ্ছে ভিএ, বি প্রান্তের বিভব কি হচ্ছে ভিবি, এবং ওই পরিবাহীর মধ্য দিয়ে কি হচ্ছে তড়িৎ প্রবাহমাত্রা যাচ্ছে আই। তাহলে ওহম কি বলছে যে উষ্ণতা ও অন্যান্য ভৌত ধর্ম অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা গেলে ওই প্রবাহমাত্রা কি হচ্ছে দুই প্রান্তের বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। তাহলে কি হলো, উষ্ণতা ও অন্যান্য ভৌত ধর্ম, উষ্ণতা বলতে কি একটা নির্দিষ্ট টেম্পারেচার বা রুম টেম্পারেচারের উপর কাজ করব, টেম্পারেচার বাড়বেও না ও কমবেও না। আর অন্যান্য ভৌত ধর্ম কি বলতে চাইছে যে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হয় বা কোনো চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডে যদি সংস্পর্শে না আসে, এগুলো যদি অপরিবর্তিত থাকে, মানে বাইরে থেকে কোনো বল, বাইরে থেকে কোনো ভৌত ধর্ম যেগুলো আমরা বুঝি সেগুলো যেন প্রয়োগ না করে। যখন না মানে যদি না প্রয়োগ করে তাহলে ওহমের সূত্রটা খাটবে, নতুবা খাটবে না। তাহলে কি হলো, কোনো পরিবাহী কি হচ্ছে উষ্ণতা এবং অন্যান্য ভৌত ধর্ম অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওর বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে কি হচ্ছে বিভব পার্থক্য এখানে কি হচ্ছে ভিএ মাইনাস ভিবি। তাহলে কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা কি হচ্ছে বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। তাহলে আমরা এই সমানুপাতিক চিহ্নটা তাহলে ভেদ ধ্রুবক অনুযায়ী কি লিখবো, একটা ধ্রুবক আসবে, সেই ধ্রুবকটা হচ্ছে কে। এখানে আমরা কেটাকে আর দ্বারা প্রকাশ করব, কেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করব। তাহলে ভি এ মাইনাস ভিবি সমান কি হচ্ছে আর আই, ভিবি মাইনাস কি আছে। আবার যদি এই পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ, তাহলে দুটো বিভব প্রভেদ যদি আমরা ভি অক্ষর দ্বারা প্রকাশ করি তাহলে কি হবে, ভি ইকুয়াল টু আই আর। তাহলে এইটা হচ্ছে ওহম সূত্রের গাণিতিক রূপ। এই আরটা কি প্রশ্ন আসতে পারে, আরটা হচ্ছে পরিবাহী রোধ। আরটাকে কি বলবো, পরিবাহী রোধ। হঠাৎ করে এই পরিবাহী রোধ এর সম্পর্কে জানি না যে কেন পরিবাহী রোধ বললো। দেখো আমরা যখন কোনো পরিবাহী, যখন এই যে পথটা যাচ্ছে এটা কি সুন্দর যাচ্ছে, যখন এই পথটা এই জিগজ্যাগ, এটাকে কি বলবো, জিগজ্যাগ বলবো। তাহলে এই পদের উপর দিয়ে যখন যাবে তখন কি হচ্ছে একটা বাধা সৃষ্টি করবে। কারণ দেখো আমরা একটা সমান্তরাল রাস্তা দিয়ে যখন মানে সোজা হেঁটে যায় তখন আমাদের খুব একটা কষ্ট নেই, কিন্তু একটা যখন উঁচু নিচু পথ দিয়ে যখন আমরা হাঁটি তখন কি হচ্ছে আমাদের খুব কষ্ট হয়। তাই সেই রকম কোনো পরিবাহী যখন এর মধ্যে দিয়ে যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু যখন এই জিগজ্যাগ পথ দ্বারা যাবে সেটাকে আমরা পরিবাহী রোধ বলবো, কষ্ট বলবো। তাহলে পরিবাহী রোধ মানে অ্যাকচুয়ালি হচ্ছে বাধা। তাহলে দেখো একটা পরিবাহী যদি আমরা আঁকি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে পরিবাহী রোধ সম্পর্কে। এখানে যদি আমরা একটা ব্যাটারি দিয়ে যদি প্রকাশ করি তাহলে এখানে তাহলে দেখো এখানে যদি ইলেকট্রনগুলো যাচ্ছে, ইলেকট্রনগুলো এই পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রনগুলো যাচ্ছে। এবার এখানে যখন ইলেকট্রনগুলো আসবে, এটা একটা কি দেখতে মনে হচ্ছে ফাঁপা, কিন্তু এটা একটা সলিড। দেখো একটা ফাঁপা পাইপ দিয়ে যখন তুমি জল ফেলবে তখন জলটা ইজিভাবে চলে আসবে, কিন্তু যখন এই কোনো পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনগুলো যাওয়ার পরে একটা সলিডের মধ্যে তখন প্রকাশ করবে, কিছুটা হলেও বাধার সৃষ্টি করবে। এই বাধাটাকে আমরা কি বলবো, পরিবাহী রোধ। আর কি হচ্ছে কোনো পরিবাহীটা এর মধ্যে দিয়ে কি হচ্ছে প্রবাহ মাত্রাটা কি হচ্ছে তার উল্টো দিকে যাচ্ছে। তাহলে মুক্ত ইলেকট্রন যেদিকে যাচ্ছে প্রবাহ মাত্রা তার কি উল্টো দিকে যাচ্ছে। তাহলে এই ইলেকট্রনগুলো পথ দিয়ে যাওয়ার পরে কি হচ্ছে এই সলিডের মধ্যে দিয়ে যখন প্রকাশ যাবে তখন কিছুটা পরিমাণ কি হচ্ছে বাধা সৃষ্টি করবে, এটাকে আমরা বলবো পরিবাহী রোধ।
তাহলে পরিবাহী রোধ মানে কি হচ্ছে, কোনো পরিবাহীর মধ্যে একটু কিছু বাধার সৃষ্টি করবে, সেটাকে বলবো আমরা পরিবাহী রোধ। তাহলে বোঝা গেল পরিবাহী রোধ সম্পর্কে। তাহলে এখানে দেখো এই পরিবাহী রোধ সংখ্যা আমরা কি লিখতে পারি, তাহলে আর সমান কি লিখতে পারি, ভি বাই আর। তাহলে আর সমান কি লিখতে পারি, ভি বাই। তাহলে এখানে একটা সংজ্ঞা আমরা পেতে পারি কি হচ্ছে, এখানে ভি মানে বিভব প্রভেদ, আর এখানে কি হচ্ছে আর প্রবাহ মাত্রা। তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে দুই প্রান্তের বিভব প্রভেদ এবং তার কি হচ্ছে ওই পরিবাহী প্রবাহ মাত্রার কি অনুপাতটাকে আমরা কি বলবো, পরিবাহী রোধ। তাহলে এখানে আসি, পরিবাহী রোধের একটা সংজ্ঞাও পেয়ে গেলাম। এবারে এই পরিবাহী রোধের এককটা বার করবো, একক এসআই এসআই একক। তাহলে এখানে কি হচ্ছে বিভব থেকে ভোল্ট, আর এখানে কি হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে ভোল্ট পার অ্যাম্পিয়ারকে আমরা কি বলবো, ওহম। এটা হচ্ছে ওহমের চিহ্ন, এই তাহলে এটা কি চিহ্ন বলবো, ওহম। তাহলে এটাকে আমরা কি বলবো, ওহম। তাহলে আমাদের যদি সংজ্ঞাটা দেয় 1 ওহম, তাহলে কি হচ্ছে, 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার, তাই না। যদি 1 ওহমের সংজ্ঞা দেয় বা কোনো পরিবাহী, আগে আমরা শিখে নিই 1 ওহমটা কি। তাহলে দেখো কোনো পরিবাহীর মধ্য দিয়ে দুই প্রান্তের বিভব প্রভেদ যদি 1 ভোল্ট হয় এবং ওই পরিবাহীর মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যেতে যে পরিমাণ বাধা সৃষ্টি করবে তাকে আমরা কি বলবো, 1 ওহম। তোমাদের প্রশ্ন আসতে পারে যে ওহমের সূত্র থেকে কিভাবে রোধের সংজ্ঞা পাওয়া যায়। তাহলে আমরা কি বলবো, কোনো 1 ভোল্ট বিভব প্রভেদ বিশিষ্ট কোনো পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যেতে গেলে যে পরিমাণ বাধা সৃষ্টি করে তাকে বলবো আমরা পরিবাহী রোধ। তাহলে এটা তোমাদের পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। তাহলে পরিবাহী রোধ সম্পর্কে তোমাদের ধারণা কি হলো, পরিবাহী রোধ মানে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন যাবে সেটা একটা বাধা সৃষ্টি করবে, সেটা যে ধর্মের জন্য কোনো পরিবাহীর মধ্য দিয়ে একটা বাধা সৃষ্টি করে বা বাধা সৃষ্টি দেয় তাকে আমরা কি বলবো, ওই পরিবাহী রোধ। তাহলে এটা হলো। তাহলে এবার চলে আসবো আমরা এই যে বিভব প্রভেদটা কি হচ্ছে, প্রবাহ মাত্রা কি বিভব সমানুপাতিক। এর যে লেখচিত্র হবে দেখো, এখানে কি ভোল্টেজ বাড়লে প্রবাহ মাত্রা বাড়বে, ভোল্টেজ বাড়লে কি হচ্ছে প্রবাহ মাত্রা বাড়বে, আবার ভোল্টেজ যদি কমে প্রবাহ মাত্রা কমবে। তাহলে কি সমানুপাতিক মানে সমানভাবে বাড়ছে বা কমছে। তাহলে একটা যদি লেখচিত্র আমরা যদি আঁকি, তাহলে কি হচ্ছে এই বরাবর যদি ভি থাকে, এই বরাবর যদি আই থাকে, তাহলে লেখচিত্র হবে কি হয়, সমান পরিমাণে কি হচ্ছে একটা মূল বিন্দুগামী সরলরেখা বরাবর হবে, মূল বিন্দুগামী সরলরেখা বরাবর। তাহলে কি হচ্ছে ভি ভার্সেস বা ওহম সূত্রের লেখচিত্রের প্রকৃতির কি হবে, যে মূল বিন্দুগামী সরলরেখা হবে। তাহলে লেখচিত্রে কি হবে, মূল বিন্দুগামী সরলরেখা। যারা এই মূল বিন্দুগামী সরলরেখা মেনে চলে তাহলে হচ্ছে অহমীয় পরিবাহী, অহমীয় পরিবাহী। যারা ওহম সূত্র ল মেনে চলবে তাহলে কি বলবো, অহমীয় পরিবাহী। আর যারা মেনে চলবে না তখন তাদের কি বলবো, অহমীয় পরিবাহী। যেমন কি হচ্ছে অর্ধ পরিবাহী জার্মেনিয়াম, অর্ধ পরিবাহী জার্মেনিয়াম বা বৈদ্যুতিক ফিলামেন্টের বাল্ব প্রভৃতি, এগুলো হচ্ছে অহমীয় পরিবাহী। তাহলে এই যে পরিবাহী রোধ বা ওহমস ল এই সম্পর্কে আশা করি তোমাদের কমপ্লিট একটা ধারণা দিতে পেরেছি। যখন কোনো জায়গায় সমস্যা হবে তোমরা বারবার এই ভিডিওটা বারবার শুনবে, যে জায়গায় সমস্যা হবে আমাকে কমেন্ট করবে বা আমার সাথে যোগাযোগ করে নেবে। আশা করি তোমাদের এই ধারণাটা এমনভাবে দিলাম আর কারোর বুঝতে সমস্যা হবে না। এবারে আমরা চলে আসব, এবার দেখো আমরা একটা প্রবলেম সলভ করব, যেটা হচ্ছে যে প্রশ্নটা দেখো বোর্ডে দেওয়া আছে, কোনো পরিবাহী রোধ অপর একটি রোধের কি হচ্ছে দ্বিগুণ এবং উহাদের মধ্যে বিভব পার্থক্য সমান হলে তাহলে ওদের মধ্যে যে প্রবাহ মাত্রা যাবে তাদের অনুপাত বার করতে হবে। তাহলে দেখো আমরা অঙ্কটা পড়লাম, দেখবো। তাহলে দুটো পরিবাহী বলেছে, তাহলে এই যে পরিবাহী তার মধ্য দিয়ে যাচ্ছে কি হচ্ছে I1 প্রবাহ মাত্রা, আরেকটা পরিবাহী আঁকবো যার মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কি যাবে I2। তাহলে এদের দুজনের মধ্যে কি হচ্ছে অনুপাত বার করতে হবে। আবার প্রশ্ন একটা কি বলেছে দেখো, যে প্রথম পরিবাহীটা দ্বিতীয় পরিবাহী রোধের কি হচ্ছে দ্বিগুণ। তাহলে এখানে যদি পরিবাহী রোধ আর হয় তাহলে এখানে কত হবে 2R, এখানে কত হবে 2R। এবং উহাদের মধ্যে বিভব পার্থক্য কি হবে, দুজনের মধ্যে কি বলেছে সমান, বিভব পার্থক্য সমান। তাহলে এখানেও ভি এখানে ভি সমান বলেছে। তাহলে আমরা কি জানি, অর্থাৎ আমরা জানি কি লিখবো, ভি ইকুয়াল টু আইআর। তাহলে এখানে কত হচ্ছে I1 ইন্টু 2R,
আবার কি লিখবো, এটা প্রথম পরিবাহীর জন্য, আবার কি লিখবো, আবার ভি সমান কি লিখতে পারি, I2 ইন্টু আর। দেখো দুটো বিভব প্রভেদ সমান, অর্থাৎ কি লিখতে পারি, I1 ইন্টু 2R সমান I2 ইন্টু আর। দুদিকে মনে আর আর কেটে দিলে তাহলে কি হচ্ছে, I1 বাই I2 সমান কি লিখতে পারি, 1/2। অর্থাৎ কি লিখতে পারি, I1 is to I2 সমান কি লিখতে পারি, 1:2। তাহলে কি হলো, অঙ্কটা দেখো সিম্পলি একদম সোজা। তাহলে আমাদের উত্তরটা কি লিখতে পারি, যে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত হলো 1:2, 1:2। এবারে চলে আসবো আমরা, এবার যেটা দেখবো ইএমএফ ও কোষের অভ্যন্তরীণ রোধ। কোষের অভ্যন্তরীণ রোধ, তাহলে দেখো কোষের অভ্যন্তরীণ রোধ বলতে যে কোষের মধ্যে বা যেখানে তড়িৎ উৎস বা ব্যাটারি, যদি আমরা একটা ব্যাটারি আঁকি, প্লাস মাইনাস একটা ব্যাটারি যদি আঁকি, তাহলে এর মধ্যে দেখতে হবে যে অভ্যন্তরীণ রোধটা কিভাবে কাজ করে। যখন তড়িৎ উৎস বা ব্যাটারি থেকে বা যখন তড়িৎ আধান নির্গত হবে বা প্রবাহ মাত্রা যখন সাপ্লাই হবে, প্রবাহ মাত্রা যখন যাবে দেখবে, তখন তড়িৎচালক বল বা বিভব দেখবে সম্পূর্ণরূপে দেখা যাচ্ছে না। এর একটাই কারণ যে ওর মধ্যে কিছুটা বাধার সৃষ্টি থাকে, ওর মধ্যে কিছুটা আমার বাধার দেখা যায়। তুমি দেখবে বাজারে যদি তুমি যদি একটা মেমোরি কার্ড 2GB বা 4GB যদি মেমোরি কার্ড কিনতে যাও এবং কেনো, দেখবে সম্পূর্ণরূপে 2GB পাওয়া যাচ্ছে না বা 4GB পাওয়া যাচ্ছে না। বা সিমিলারলি তুমি যদি 1 কিলো ওহম রোধ কিনতে যাও, যেটা মাল্টিমিটারে যদি তুমি দেখো, সেখানে দেখবে সম্পূর্ণরূপে পাওয়া যাচ্ছে না। আবার ব্যাটারি যদি 5 ভোল্ট, একটা যদি ব্যাটারি 5 ভোল্ট, তাহলে একটা যদি ব্যাটারি 5 ভোল্ট আমরা কিনি, দেখবে আমরা যখন মাল্টিমিটারের সাহায্যে মাপো, তখন দেখবে 4.8 পাওয়া যাচ্ছে, এরকম আনুমানিক পাওয়া যাচ্ছে। তাহলে সম্পূর্ণরূপে পাওয়া যাচ্ছে না। তাহলে এখানে সম্পূর্ণরূপে পাওয়া যায় না, আমার 0.2 ভোল্ট। তাহলে কি হচ্ছে, 0.2 ভোল্ট আমরা কিন্তু পাচ্ছি না। তাহলে এটা গেল কোথায় বা কিভাবে এটা হলো, এটা আমাদের বুঝতে হবে বা জানতে হবে। দেখবে যখন ওই ম্যানুফ্যাকচার বা ওই 5 ভোল্ট যে যখন তৈরি করছে, যে যখন 5 ভোল্ট কোনো ব্যাটারি যখন তৈরি হয়, তখন দেখবে সে 5 ভোল্ট তৈরি করছে, কিন্তু ম্যানুফ্যাকচার করার সময় তখন দেখবে কিছুটা পরিমাণ বিভিন্ন কোষের মধ্যে, যেটা অভ্যন্তরীণ কিছুটা পরিমাণ তোমার দেখবে থেকে যায় বা হাইট হয়ে থাকে যায়, সেটাকে আমরা বলবো। এমনি তো আমরা জানি রোধ মানে বাধা। যখন ওই ভোল্টটা তৈরি করব, 5 ভোল্ট তৈরি করব, তখন দেখবে ওই উৎসের মধ্যে, ওই তড়িৎ উৎসের মধ্যে দেখবে যে কিছুটা পরিমাণ বাধা সৃষ্টি হচ্ছে, সেই বাধার পরিমাণটা হচ্ছে 0.2 ভোল্ট। তাহলে যে উৎস যখন কোনো একটা জিনিস তৈরি করব বা দেখব, তখন ওর মধ্যে কিছু পরিমাণ বাধা সৃষ্টি করে, যার জন্য ওটাকে ভেতরে থেকে যায় বা আমরা দূর থেকে দেখতে পারি না, ওটাকে আমরা বলবো অভ্যন্তরীণ রোধ। তাহলে যার জন্য কোনো পরিবাহীর মধ্যে দিয়ে একটা বাধা সৃষ্টি করা হয়, সেটাকে আমরা বলবো পরিবাহীর অভ্যন্তরীণ রোধ। তাহলে বোঝা গেল অভ্যন্তরীণ রোধটা কি। তাহলে কোনো তড়িৎ উৎসের মধ্য দিয়ে আমরা যে পরিমাণ বাধা দেখতে পাওয়া যাবে, সেটাকে আমরা বলবো ওই পরিবাহীর অভ্যন্তরীণ রোধ। সাপোজ ধরো অভ্যন্তরীণ, আমরা কি জানি, এরকম একটা যদি এমনি আমরা এখন নর্মাল যদি ওহমের সূত্র রাখি, তাহলে কি হচ্ছে, এটা ভোল্ট, তাহলে এটা যদি ই থাকে, তাহলে এখানে যদি আর হয়, তাহলে এখানে যদি প্রবাহ মাত্রা যায়, তাহলে ই ইকুয়াল টু আইআর মানে ভি সমানও আইআর লিখতে পারি। তাহলে কেন, তড়িৎচালক বল বিভব প্রভেদের সৃষ্টি করে বা বিভব প্রভেদের পার্থক্য সৃষ্টি করে, ওই কারণে এরা দুজন সমান। কারণ এখানে একটা প্রশ্ন আসতে পারে, তড়িৎচালক বল কিন্তু বিভব প্রভেদের থেকে সবসময় বেশি হয়। এর কারণ যে তড়িৎচালক বলের মধ্যে একটা অভ্যন্তরীণ রোধ কি হচ্ছে, কাজ করে। তাহলে দেখো এখানে যদি আমরা এখানে ব্যাটারির সাহায্যে যদি এখানে একটা থাকে, তাহলে কি হবে, এখানে দেখো এখানে প্লাস মাইনাস, তাহলে এখানে হচ্ছে ই। তাহলে এই অভ্যন্তরীণ রোধ এটা খুব অল্প মানে পরিমাণ থাকে বলে এই জন্য স্মল আর দ্বারা প্রকাশ করা। তাহলে এখানে প্রবাহ মাত্রা আই যাচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, দেখো এই যে এখানে কি হচ্ছে, এটা হচ্ছে বড় হাতের আর। তাহলে এই যে প্রবাহ মাত্রা যাবে, এই যে বর্তনী এই বাইরে দেখতে পাবো, এটাকে বলবো আমরা বহির্বর্তনী। এটাকে আমরা কি বলবো, বহির্বর্তনী।
তাহলে এই যে অভ্যন্তরীণ রোধের বাইরে যে বর্তনী আমরা দেখতে পাবো সেটাকে বলবো বহির্বর্তনী। তাহলে এখানে দেখো, এখানে আমরা কি জানি, ই ইকুয়াল টু যে তড়িৎচালক বল বা বিভব যেটাকে আমরা বলবো, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, অভ্যন্তরীণ রোধ প্লাস যে বাইরে যে রোধটা আছে, তাহলে ই ইকুয়াল টু কি লিখতে পারি, আর প্লাস আর। তাহলে বিভব প্রভেদ আমরা কি জানি, এখানে বিভব প্রভেদ মানে প্রবাহ মাত্রা এবং কি হচ্ছে মোট পরিবাহী রোধ। বিভব প্রভেদ সমান কি বলতে পারি, যে প্রবাহ মাত্রা ইন্টু পরিবাহীর মোট রোধ। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, ই ইকুয়াল টু আইআর প্লাস আর। তাহলে এই যে পরিবাহীর যে এই যে একটা অভ্যন্তরীণ রোধ, তাহলে অভ্যন্তরীণ রোধ এখান থেকে আমরা কি লিখতে পারি, ই ইকুয়াল টু ই মাইনাস আইআর বাই ই। তাহলে কি হবে, আই। তাহলে এটা হচ্ছে তড়িৎচালক ইএমএফ এবং কোষের অভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক, ইএমএফ এবং কোষের অভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক। তাহলে দেখো এখানে একটা বর্তনী আঁকলাম 2 ভোল্টের, একটা ব্যাটারি দিয়ে আঁকলাম, এটা হচ্ছে তড়িৎচালক বল। আর এখানে যে মাল্টিমিটারের সাহায্যে মাপছি সেখানে এসছে সাপোজ ধরো 19.6। মাল্টিমিটারের সাহায্যে এখানে 20 ভোল্ট আমি একটা ব্যাটারি নিলাম, কিন্তু কি হচ্ছে 19.6 মাল্টিমিটারের সাহায্যে মাপছি। তাহলে এখানে যে 0.4 ভোল্টটা গেল কোথায়? তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে, এই 0.4 ভোল্ট হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধের জন্য ওর মধ্যে হাইট বা থাকে যেটা আমরা দেখতে পাই না, এই ভোল্টটাকে আমরা নষ্ট ভোল্ট বলবো। কি বলবো, নষ্ট ভোল্ট বলবো। তাহলে কোষের অভ্যন্তরীণ রোধের জন্য কোনো পরিবাহীর যে পরিমাণ বিভব নষ্ট হবে সেই পরিমাণ বিভবটাকে আমরা কি বলবো, নষ্ট ভোল্ট বলবো, সেই পরিমাণ বিভবটা। তাহলে দেখো এই যে বর্তনী আমরা আঁকলাম, এখানে কি হচ্ছে, অভ্যন্তরীণ রোধ থাকার ফলে যে মোট রোধের যে সংখ্যা আমরা কি বলবো, তড়িৎচালক বল আই ইকুয়াল টু বা বিভব যেটাকে বলবো আই ইন্টু আর প্লাস আর। তাহলে আইআর প্লাস আইআর। তাহলে এই যে এটা আছে, এটা তো আমার সাধারণত এই রোধটা বাদ দিয়ে তাহলে কি এখানে প্রবাহ মাত্রা আই গেলে, তাহলে এখানে কি হচ্ছে ভি আইআর। তাহলে এক্সট্রা কোনটা হচ্ছে, এক্সট্রা হচ্ছে আইআর। তাহলে এই আইআরটাকে আমরা কি বলবো, এই আইআরটাকে আমরা কি বলবো, নষ্ট ভোল্ট। এই আইআরটাকে আমরা কি বলবো, নষ্ট ভোল্ট। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নষ্ট ভোল্ট কি। তাহলে আমাদের যে নর্মাল যে ছিল একটা পরিবাহীর মধ্যে দিয়ে রোধ এবং প্রবাহ মাত্রা যাবে, তার ইকুয়েশন ছিল ভি ইকুয়াল টু আইআর। কিন্তু যখন এই অভ্যন্তরীণ রোধ দেওয়ার ফলে তখন কি আছে, এক্সট্রা যে পরিমাণ যেটা পাওয়া যাচ্ছে সেটাকে হচ্ছে বলবো আমরা কি, নষ্ট ভোল্ট। সেটা সমান কি ভি ইকুয়াল টু আইআর। তাহলে এই নষ্ট ভোল্ট সম্পর্কে আমার ধারণা হয়ে গেল। তাহলে আমাদের কোষের অভ্যন্তরীণ রোধ বা নষ্ট ভোল্ট যেটা আমরা কেমন করে পেলাম, বা এটা তোমাদের একটা স্বচ্ছ ধারণা দিলাম। তাহলে আমরা বাজার থেকে যে কোনো মেমোরি কার্ড হোক, যে কোনো তোমার ভোল্টেজযুক্ত ব্যাটারি কিনে হোক, এটা যদি আমরা বা কোনো রোধ যদি আমরা কিনি, সেটা যদি আমরা কোনো নির্দিষ্ট পরিমাণ যন্ত্রের সাহায্যে মাপি, তাহলে দেখবো আমরা সঠিক মান পাবো না। প্রত্যেকটা আইডিয়াল বলে কিছু থাকে না, প্রতিটা জিনিসের না কিছু এরর থাকে। তোমরা যখন হায়ার এডুকেশনের দিকে যাবে, যারা ফিজিক্স নিয়ে পরবর্তীকালে পড়বে, জীবনে এক্সপেরিমেন্টগুলো থাকবে, দেখবে কন্টিনিউ পুরো অ্যাকচুয়ালি অ্যাকুরেট মানগুলো আমরা পাবো না, কিছুটা সামথিং কিছু এরর পাবো। তাহলে আইডিয়াল বলে কিছু হয় না। তাহলে এই একটাই কারণ হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ। রোধ মানে কি, বাধা। বাধা দেওয়ার ফলে বিভিন্ন পরিমাণ ভোল্টেজ হোক, রোধ হোক, যাই হোক না কেন, কিছুটা পরিমাণ হাইট থাকে। তাহলে এই একটাই কারণ, তা কোষের অভ্যন্তরীণ রোধটা সবসময় কোনো একটা কোষ তৈরি করতে গেলে বিভিন্ন রকম বাধা সৃষ্টি করবে। তাহলে বোঝা গেল অভ্যন্তরীণ রোধ সম্পর্কে আমার ধারণা। এরপরে এবারে যেটা আমরা পড়বো রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্ক। তাহলে এখানে পরিবাহী রোধটা জানতে হবে, পরিবাহী রোধটা কী কী বিষয়ের উপর নির্ভর করে। পরিবাহী রোধটা কী কী বিষয়ের উপর নির্ভর করে, 1 নম্বর হচ্ছে দৈর্ঘ্যের উপর, 2 নম্বর হচ্ছে ক্ষেত্রফলের উপর, আর 3 নম্বর হচ্ছে উপাদানের উপর। তাহলে উপাদান উপর, তাহলে এখানে দৈর্ঘ্যের উপর মানে দুটো আমরা পরিবাহী যদি আঁকি,
একই ক্ষেত্রফল বিশিষ্ট তাহলে শুধু লেনটা আমরা বাড়ালাম, বোর্ডের ঠিক মতো ছবি হয় না, ঠিক আছে। এই যে পরিবাহী, এখানে পরিবাহী, তাহলে এই পরিবাহীতে যে পরিমাণ মুক্ত ইলেকট্রন যাবে, ঠিক এই পরিবাহীর দৈর্ঘ্যটা একই ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে এর পরিবাহীদের মধ্যে কি হচ্ছে, মুক্ত ইলেকট্রন বেশি যাবে। তাহলে কি দৈর্ঘ্য যদি বাড়ে, তাহলে দৈর্ঘ্য বাড়লে কি হচ্ছে, মুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়ছে। মুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়লে মানে কি, কারেন্টটা বেশি যাবে, মানে রোধটা কমবে। আবার কি হচ্ছে, এখানে পরিবাহীর মধ্যে ইলেকট্রন সংখ্যা যেটা যাবে, তাহলে এখানে দৈর্ঘ্যটা কি হচ্ছে, তাহলে এখানে মুক্ত ইলেকট্রনের সংখ্যা যাচ্ছে, কিন্তু মুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়লে কি মানে কি, রোধও কমবে। তাহলে এখানে দৈর্ঘ্য বাড়লে রোধ যেমন বাড়বে, আর এখানে দৈর্ঘ্য কমলে মানে রোধও কমবে। তাহলে কি হচ্ছে, আলটিমেটলি পরিবাহী রোধটা কি হচ্ছে, দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক যখন এ আর কি হচ্ছে, পরিবাহীর উপাদান কি হচ্ছে, স্থির থাকছে। তাহলে এটা বোঝা গেল, দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে, আবার দৈর্ঘ্য কমলে রোধ কমবে। তাহলে এটা কি হচ্ছে, পরস্পর কি হচ্ছে, সমানুপাতিক। তাহলে এবার যেটা আমরা দেখব, পরিবাহীর ক্ষেত্রফল। পরিবাহীর ক্ষেত্রফল, সাপোজ ধরো এই একটা পরিবাহী, একটা পরিবাহী, এখানে কি হচ্ছে, ক্ষেত্রফলের সংখ্যা একটু বাড়িয়ে দিলাম, ক্ষেত্রফলটা বাড়িয়ে দিলাম, ক্ষেত্রফলটা বাড়িয়ে দিলাম। তাহলে এর মধ্যে যে ইলেকট্রন যাচ্ছে, এর মধ্যে কি তুলনামূলকভাবে ইলেকট্রন সংখ্যা বেশি যাবে, ইলেকট্রন সংখ্যা বেশি যাবে। তাই ইলেকট্রন সংখ্যা বেশি যাবে মানে কি, এখানে যদি সাপোজ ধরো 10টা ইলেকট্রন যায়, এখানে এর কি হচ্ছে, ওপেন অনেকটা বেশি। সাপোজ ধরো একটা দরজা আছে, একটা ছোট দরজা আছে, একটা বড় দরজা আছে। তাহলে ছোট দরজায় যে পরিমাণ মানুষ যাবে, বড় দরজায় তার থেকে বেশি মানুষ সংখ্যা যাবে। সেইভাবে এখানে ক্ষেত্রফলটা কি হচ্ছে, বাড়ছে। এখানে ক্ষেত্রফল বাড়ছে মানে কি হচ্ছে, পরিবাহীতে মুক্ত ইলেকট্রন সংখ্যা বাড়ছে মানে কি হচ্ছে, পরিবাহী রোধটা কমে যাচ্ছে, যার কারণে কারেন্টটা অত্যাধিক হারে বেড়ে যাচ্ছে। সিমিলারলি কি হচ্ছে, এখানে মুক্ত ইলেকট্রন সংখ্যা তুলনামূলকভাবে কি কম যাচ্ছে মানে পরিবাহী রোধটা বাড়ছে। তাহলে এখানে ক্ষেত্রফল বাড়লে মানে কি, পরিবাহী রোধটা বাড়ছে, আর এখানে ক্ষেত্রফল বাড়লে মানে কি, পরিবাহী রোধটা কমছে। তাহলে এরা কি হচ্ছে, পরস্পরের সঙ্গে কি হচ্ছে, ব্যস্তানুপাতিক, পরস্পরের সঙ্গে কি হচ্ছে, ব্যস্তানুপাতিক। তাহলে এখানে কি হচ্ছে, আর প্রপোর্শনাল টু 1/a, যখন কি হচ্ছে, এল স্থির, যখন কি হচ্ছে, এল স্থির। তাহলে এখানে আরেকটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে উপাদানের উপর। উপাদানের উপর মানে কি, ঘনত্ব। উপাদানের উপর মানে কি হচ্ছে, ঘনত্ব। তাহলে ঘনত্ব মানে তুমি দেখো, তুমি যদি একটা খোলা মাঠে তুমি হেঁটে যাও, খোলা মাঠে হেঁটে যাও মানে ওখানে কি হচ্ছে, তুমি একা আছো এবং খুব ভালোভাবে হাঁটছো। আর যখন তুমি একটা জনবহুল এলাকার মধ্যে দিয়ে যাচ্ছ, মানে কি হচ্ছে, সেখানে তোমার অনেকটা পরিশ্রম করতে হচ্ছে, অনেকটা কি হচ্ছে, পরিশ্রম করতে হচ্ছে। তাহলে যেখানে তুমি যাচ্ছ, মানে ফাঁকা যাচ্ছ, সেখানে তোমার মানে ঘনত্বটা কি হচ্ছে, তুলনামূলকভাবে কম হচ্ছে। ঘনত্ব মানে কি হচ্ছে, কম হচ্ছে। আর যেখানে তোমার অনেক জনবল আছে, মানে সেখানে ঘনত্ব বেশি আছে, তোমার সেখানে রোধটা বেশি হচ্ছে, তাহলে তোমাকে সেগুলো পেরিয়ে তোমাকে যেতে হচ্ছে, মানে তোমাকে কষ্ট হচ্ছে। তাহলে এটা হচ্ছে পরিবাহীর উপাদান। তাই এই উপাদানের উপর কি হচ্ছে, নির্ভর করছে। তাহলে দেখো, এই দুটো যে দৈর্ঘ্য পেলাম আর কি হচ্ছে, এর ক্ষেত্রফল পেলাম। তাহলে এটা হচ্ছে একটা, যদি আমরা ভেদের ধ্রুবক অনুযায়ী যাই, ভেদ ধ্রুবকের সাথে কি হচ্ছে, L/A, L/A। তাহলে আমরা কি জানি, একটা আসবে, এটাকে বলবো আমরা রোধাঙ্ক। এটাকে কি বলবো আমরা, রোধাঙ্ক। এটাকে কি বলবো আমরা, রোধাঙ্ক। দেখ, রোধাঙ্কটা এই অনেকে পি দেয়, পিটা না, জাস্ট এইভাবে বেঁকিয়ে দেবো। তাহলে এটা কি বলবো আমরা, রোধাঙ্ক। এটা কি আমরা বলবো, রোধাঙ্ক। বোঝা গেল? তাহলে এই যে রোধাঙ্কটা পেলাম, এখান থেকে আমরা কি পাবো, রোধাঙ্কের একক বা রোধাঙ্ক কাকে বলে, তাই না, এখানে পাবো। তাহলে দেখো, রোধাঙ্কর এখানটা যদি আমরা জানি, রো সমান কি লিখতে পারি, R/A/L, কি লিখতে পারি, L। তাহলে এখানে আর মানে কি হচ্ছে, ওহম, এ মানে হচ্ছে মিটার স্কয়ার, আর এখানে হচ্ছে এলটা হচ্ছে মিটার। তাহলে ওহম মিটার, এটা কি হবে, SI। আর CGS হলে ওহম সেন্টিমিটার। তাহলে এই যে সংজ্ঞাটা আমরা পাবো, কি করে পাবো, দেখো, একটা যদি আমরা ঘনক আঁকি,
দেখো এখানে একটা যদি আমরা, এটা হচ্ছে ক্ষেত্রফল বিশিষ্ট আর এটা হচ্ছে এই বরাবরটা হচ্ছে দৈর্ঘ্য, আর এখানেও এটা বিপরীত। তাহলে এখানে আমরা সংজ্ঞাটা কি পাচ্ছি দেখো, এই একটা ঘনক যদি ধরি আর সেখানে হচ্ছে আমরা কি বললাম রোধাঙ্ক 1, তাহলে রোধাঙ্ক বলতে এখানে কি বলতে আছে, এখানে হচ্ছে দৈর্ঘ্য 1, দৈর্ঘ্য কত 1 আর ক্ষেত্রফল কি হচ্ছে 1। তাহলে যদি ধরি আমরা তাহলে সংজ্ঞাটা কি হবে, কোনো পরিবাহী একক দৈর্ঘ্য এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহী দুই বিপরীত, দেখো এই একটা পৃষ্ঠ এই একটা পৃষ্ঠ, তাই দুই বিপরীত পৃষ্ঠের মাঝের এই মাঝের রোধটাকে আমরা কি বলবো, মাঝের রোধটাকে আমরা কি বলবো রোধাঙ্ক, মাঝের রোধটাকে আমরা কি বলবো রোধাঙ্ক। তাহলে সংজ্ঞাটা কি হলো, কোনো পরিবাহীর একক দৈর্ঘ্য বিশিষ্ট এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো ঘনক বলতে পারি, একক দৈর্ঘ্য বিশিষ্ট এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের মাঝের রোধটাকে আমরা কি বলবো রোধাঙ্ক, দুই বিপরীত পৃষ্ঠের মাঝের রোধটাকে আমরা কি বলবো রোধাঙ্ক। ঠিক আছে, তাহলে এই রোধাঙ্ক সম্পর্কে আমরা সংজ্ঞাটা হয়তো তোমাদের পরীক্ষার সময় দেয় যে রোধাঙ্ক বলতে কি বোঝো বা রোধাঙ্কের একক কি, তাহলে এটা আমাদের পুরো মুখস্থ রাখতে হবে। ও রোধাঙ্কের এককটা এসআই হচ্ছে ওহম মিটার আর একটা কি হচ্ছে ওহম সেন্টিমিটার, বোঝা গেল। এবারে আসবো আমরা, দেখো এবার যেটা পড়াবো হচ্ছে পরিবাহিতাঙ্ক। এখানে কি লেখা আছে পরিবাহিতাঙ্ক, তাহলে একটা ওয়ার্ড আমরা ভালো করে খেয়াল করব, দেখো পরিবাহিতা, পরিবাহিতা বলতে কি বোঝো, যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনগুলো খুব ভালোভাবে যেতে পারে বা যেখানে কারেন্ট ফ্লো খুব ভালো হয় সেটাকে বলবো আমরা পরিবাহিতা। আর কি হচ্ছে রোধটা কি হচ্ছে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে কোনো পরিবাহী প্রবাহমাত্রা যাওয়ার সময় যে পরিমাণ বাধা দেয় সেটা হচ্ছে পরিবাহী রোধ। পরিবাহী রোধ মানে হচ্ছে পরিবাহিতার ঠিক উল্টো, ঠিক উল্টো। তাহলে আমরা যদি এটাকে পরিবাহিতা কে অক্ষর দ্বারা প্রকাশ করি তাহলে আমরা কি লিখতে পারি, মানে পরিবাহের বাধা মধ্য দিয়ে যেটা বাধা দেবে সেটা যদি না হয় তাহলে কি আমরা তাকে কি বলবো পরিবাহিতা, তাকে আমরা কি বলবো পরিবাহিতা। তাহলে এখানে আমরা দেখব, তাহলে এই আর এর এককটাকে আমরা কি বলতে পারবো, দেখো এখানে কে, তাহলে আর এর এককটা কি ছিল 1/ওহম, তাহলে 1/ওহমটাকে আমরা কি বলবো মোহম, তাহলে ওহমটাকে আমরা কি বলবো ওহম OHM, তাহলে এর উল্টো কি হচ্ছে মোহম, তাই এটাকে সিমেন্সও বলে, এটাকে কি বলে সিমেন্সও বলে, এটাকে এস অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি হলো পরিবাহিতের এককটা কি হচ্ছে মোহম। ঠিক আছে, তাহলে আমার এখানে আসবো ঠিক হলো পরিবাহিতাঙ্ক, মানে রোধাঙ্কের উল্টোটা হবে পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা পরিবাহিতার এখানে পরিবাহিতা রোধাঙ্কটা আমরা যদি দেখ এখানে যদি একটা ঘন অঙ্কন করি, ঠিক আছে, তাহলে আমার রোধাঙ্ক কি ছিল, এই মাঝখানে দেখো এই পরিবাহিতাঙ্কটা কি হচ্ছে রোধাঙ্কের উল্টো, তাহলে আমরা কি সেই পরিবাহিতাঙ্কটাকে সিগমা অক্ষর দ্বারা প্রকাশ করব, তাহলে কি বলবে 1/ρ। তাহলে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহী দুই বিপরীত পৃষ্ঠের মাঝে রোধাঙ্কের অর্ণকে আমরা কি বলবো পরিবাহিতাঙ্ক। তাহলে একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহী দুই বিপরীত পৃষ্ঠের মাঝের রোধাঙ্ক যেটা ছিল তার অনন্যকে আমরা কি বলবো পরিবাহিতাঙ্ক, তার অনন্যকে কি বলবো পরিবাহিতাঙ্ক। তাহলে আমরা এখানে কি ছিলাম, এটা কি হচ্ছে রোধাঙ্কের একক কি ছিল ওহম মিটার, তাহলে এটা কি হবে, এটা তাহলে কি হবে তোমার, তাহলে এটা কি হবে তোমার মোহ মিটার ইনভার্স, আর যদি উল্টো দিক থেকে হয় তাহলে কি হচ্ছে সেন্টিমিটার ইনভার্স। তাহলে পরিবাহিতাঙ্কের এসআই আর এটা কি হচ্ছে সিজিএস একক। তাহলে আমরা পরিবাহিতাঙ্কটা কাকে বলে সেটা জানলাম। ঠিক আছে, এবারে তোমার পরীক্ষায় একটা প্রশ্ন আসতে পারে যে তামা রোধাঙ্ক 1.68 10⁻⁻8 ওহম সেন্টিমিটার, কি হচ্ছে এটা বলতে কি বোঝো,
তাহলে আমরা কি বলতে পারবো, ব্র্যাকেটে তোমার যদি 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বলে দেওয়া থাকে, তাহলে কি বলতে পারবো যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো তামার রোধাঙ্ক 1.68 × 10⁻⁸ বলতে বোঝায় যে 1 সেন্টিমিটার বাহুবিষ্ট ঘনকে দুই বিপরীত পৃষ্ঠের মাঝের কি হচ্ছে, মাঝের রোধ হচ্ছে এই 1.68 × 10⁻⁸। তাহলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তামার রোধাঙ্ক 1.68 × 10⁻⁸ ওহম সেমি বলতে বোঝায় 1 সেন্টিমিটার বাহুবিশিষ্ট ঘনকে দুই বিপরীত পৃষ্ঠের মাঝে রোধ হচ্ছে 1.68 × 10⁻⁸ ওহম। তাহলে এটা পরীক্ষার সময় অনেক সময় প্রশ্ন আসতে পারে। তাহলে এই যে রোধাঙ্ক, পরিবাহিতাঙ্ক, এগুলো আমরা পড়লাম, এগুলো জানবো। এই সম্পর্কে কি হচ্ছে, একটা আমরা যদি অঙ্ক দেয়, যে বলেছে সমান দৈর্ঘ্য বিশিষ্ট, তাহলে একটা প্রবলেম যেটা করবো, দেখো একই উপাদানের সমান দৈর্ঘ্য বিশিষ্ট দুটি তার আছে, এদের একটির ব্যাসার্ধ অপরটির দ্বিগুণ, তার দুটির মধ্যে রোধের অনুপাত কত। তাহলে আমাদের সমাধানটা করতে হবে। তাহলে সমান দৈর্ঘ্য বিশিষ্ট দুটি তার আছে, তাহলে মনে করব কি হচ্ছে, সমান দুটি তারের দৈর্ঘ্য l, ধরি সমান দুটি তারের দৈর্ঘ্য l, ঠিক আছে। এবার কি বলেছে, একটির ব্যাসার্ধ অপরটির দ্বিগুণ, তাহলে দুটো তার ধরে, একটা সরু তারটির ব্যাসার্ধ আর এবং মোটা তারটির ব্যাসার্ধ, যেটুকু বলবে সেটুকু লিখবো 2r, ঠিক আছে। এবার তার যেহেতু উপাদান একই হলে ওদের মধ্যে রোধাঙ্ক, উপাদান একই হয়, রোধাঙ্ক কত হবে, দুজনের কত হবে, রো, এবং তার দুটি রোধের অনুপাত কত হবে, আর ধরবো সরু ও মোটা তার দুটি যথাক্রমে সরু ও মোটা তার দুটি ব্যাসার্ধ রোধ যথাক্রমে R1 R2। দেখো এইটুকুনি প্রশ্ন বলে দিয়েছে, আমি সেটুকুই করলাম। এবারে আমরা কি জানি, সূত্র কি ছিল, R সমান কি, রো L/A। তাহলে সরু তারের ক্ষেত্রে কি হবে, R1 এর ক্ষেত্রে হবে রো L, A সমান কি পাই R², আবার কি হচ্ছে R2 এর ক্ষেত্রে কি হবে, রো L × পাই × 2r², কি হবে, তাহলে হলো। এবার রোধ দুটির অনুপাত কত হবে, তাহলে R1/R2, তাহলে দেখো রো L পাই R², তাহলে এটা তলায় মানে উপরে উল্টে গেল, পাই × 2r²/রো L, ঠিক আছে। তাহলে রো L দুদিকে কেটে গেল, তাহলে পাই ও পাই কেটে গেল, তাহলে এখানে কি হচ্ছে 4r², আর এখানে কি হচ্ছে r², তাহলে কত 4/1, অতএব R1/R2 সমান কি হচ্ছে 4:1, এটা হবে। তাহলে রোধ দুটির অনুপাত কত হবে 4:1। এবারে আমাদের প্রশ্নে আমরা আরো জানবো যে পরিবাহীর মধ্যে পরিবাহিতা কি, অন্তরকটা কি,
অর্ধ পরিবাহী, অতি পরিবাহী। এই যে পরিবাহীগুলো কিভাবে রোধাঙ্কের সঙ্গে পরিবর্তন হবে, উষ্ণতার সঙ্গে সঙ্গে রোধাঙ্কের কি পরিবর্তন হবে সেটা জানবো। পরিবাহীটা কি জানো? যার মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রন খুব ভালোভাবে যাবে। ধাতব পদার্থ সবগুলো কি হচ্ছে পরিবাহী। তাহলে ওর কি হবে, এটা যদি আমার টেম্পারেচার গুলো আঁকি বা এখানে কি হচ্ছে রোধাঙ্ক, তাহলে এটা উষ্ণতা কেলভিন স্কেলে রোধাঙ্ক। তাহলে এই যে পরিবাহীটার মধ্যে কি হচ্ছে, এটা হবে পরিবাহীর সঙ্গে রোধাঙ্কে যে লেখচিত্র সেটা হবে। অন্তরক মানে কি, যার মধ্যে দিয়ে কোনো মুক্ত ইলেকট্রন যেতে পারবে না, যার মধ্যে কোনো প্রবাহ যাবে না, যেমন প্লাস্টিক, ঠিক আছে, কাঁচ, এর মধ্যে দিয়ে যাবে না। আর অর্ধ পরিবাহীটা কি? অর্ধ পরিবাহীটা হচ্ছে না অন্তরক আর না কি হচ্ছে পরিবাহী। সেরকম দুটো পদার্থ আছে, একটা হচ্ছে সিলিকন আর একটা হচ্ছে জার্মেনিয়াম। তাহলে এর সেই গ্রাফটা যদি আমরা আঁকি তাহলে কিরকম হবে, দেখেন টেম্পারেচার কেলভিন স্কেল, এখানে রোধাঙ্ক, ঠিক আছে। যখন উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে কি হবে, এই রোধাঙ্ক কি হচ্ছে দ্রুত হ্রাস পাবে, কি হবে দ্রুত হ্রাস পাবে। আর সবচেয়ে যেটা হচ্ছে অতি পরিবাহী। অতি মানে একটা নির্দিষ্ট টেম্পারেচার বা একটা উষ্ণতায় চলে এলে কি হচ্ছে পরিবাহীটা কি হচ্ছে একটা শূন্য, একটা নির্দিষ্ট টেম্পারেচার আসলে কি হচ্ছে ওই যে পরিবাহীটা কি হচ্ছে একটা শূন্যর দিকে চলে আসতে পারবে। যে নির্দিষ্ট উষ্ণতায় ওটা হবে সেটাকে বলবো আমরা সংকট উষ্ণতা। তাহলে ছবিটা যদি আমরা আঁকি তাহলে দেখব এখানে যদি পরিবাহী রোধ হয়, তাহলে বলেছি যে কিছু কিছু পদার্থ যারা কি হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচার আসলে কি হচ্ছে শূন্যর দিকে চলে আসবে। তাহলে এখানে যদি আমার শূন্য যদি হয় তাহলে এই যাওয়ার পরে এই যে ছবিটা, ঠিক আছে, এই যে পরিবাহী একটা হলো, এটা কিছু সাধারণ পরিবাহী অবস্থা, সাধারণ পরিবাহী অবস্থা। আর এই যে এইটুখানি থাকবে এটা হচ্ছে অতি পরিবাহী অবস্থা, অতি পরিবাহী অবস্থা। তাহলে এই যে টেম্পারেচার এই শূন্য দিকে চলে এলো, এই নির্দিষ্ট টেম্পারেচারটাকে আমরা কি বলবো সংকট উষ্ণতা, ক্রিটিক্যাল টেম্পারেচার। কি বলবো সংকট উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার। তাহলে এই যে পরিবাহী অন্তরক, অর্ধ পরিবাহী, অতি পরিবাহী কিভাবে উষ্ণতার সঙ্গে রোধাঙ্কের পরিবর্তন হয় সেটা আমরা ভালো করে জানলাম। আশা করি তোমাদের একটা ধারণা দিতে পারলাম। আমি আমার রুম থেকে তোমাদের উদ্দেশ্যের জন্য এটা আমি তৈরি করলাম। এবার যেটা পড়বো হচ্ছে রোধের সমবায়। রোধের সমবায়টা বলতে কি বুঝবো, যে আমাদের বিভিন্ন কাজে কোনো তড়িৎ বর্তনীতে একাধিক রোধ ব্যবহার করা হয়, সেটাকে বলবো রোধের সমবায়। তাহলে এটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শ্রেণী সমবায় আর 2 নম্বর হচ্ছে সমান্তরাল সমবায়। তাহলে দেখো এই শ্রেণী সমবায়টা আমরা পড়ব। শ্রেণী সমবায়টা এবার কি জানবো, শ্রেণী সমবায় বলতে দেখো আমরা একটা পরিবাহী আঁকবো যেখানে অনেকগুলো রোধ থাকবে, যেখানে কি হচ্ছে অনেকগুলো রোধ থাকবে। তাহলে হচ্ছে ঠিক আছে, 3টে পরিবাহী নিচ্ছি, 3টে পরিবাহী নিলাম, ঠিক আছে। এই পরিবাহী, ঠিক আছে, তাহলে এই পরিবাহীটা, তাহলে এখানে রোধ R1, এখানে রোধ R2, এখানে কি হচ্ছে R3। তাহলে এই পরিবাহী, এই 3টে পরিবাহী কি হচ্ছে একটা তার দিয়ে আমরা যোগ করে দিচ্ছি, তার দিয়ে আমরা যোগ করে দিচ্ছি, ঠিক আছে। এটাকে যদি আমরা একটা ব্যাটারি প্রান্ত দিয়ে সঙ্গে যুক্ত করি, ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে, তাহলে এখানে প্রবাহ মাত্রা কি হচ্ছে I যাচ্ছে, প্রবাহ মাত্রা কি হচ্ছে I যাচ্ছে, প্রবাহ মাত্রা কি যাচ্ছে I যাচ্ছে। তাহলে দেখো এখানে যদি ভোল্টেজটা থাকে, তাহলে এই যে একটা পরিবাহী ছিল, তাহলে এই যে ভোল্টেজটা দেখবো এই যে পরিবাহীগুলোর মধ্যে কি হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে।
তাহলে এখানে কত হবে v1, এখানে কত হচ্ছে v2, এখানে কত হচ্ছে v3। এখানে কি হচ্ছে দেখ এই প্রবাহ মাত্রাটা কি তিনজনের মধ্যে যাবে। দেখো যেহেতু একভাবে যোগ করা আছে, পেঁচানো থাকুক বা যাই থাকুক কেন, যদি একটা পরিবাহীর মধ্যে দিয়ে যায় তাহলে প্রবাহ মাত্রা কিন্তু সে যাবে, প্রবাহ মাত্রার কোনো পরিবর্তন হবে না। এখানে যে ভোল্টেজ যা বিভব প্রভেদ সেটা কি হবে চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পারবো যে এই পরিবাহীর মধ্যে প্রত্যেকটার আমরা বার করব। ওহমের সূত্র থেকে আমরা কি জানি v = IR। তাহলে এখানে ক্ষেত্রে কি হবে v1 = কি হচ্ছে IR1, v2 এর ক্ষেত্রে কি হবে IR2, v3 এর ক্ষেত্রে কি হবে IR3। তাহলে তিনটে যোগ করে দাও, v1 + v2 + v3 সমান কি হচ্ছে I যদি আমরা কমন নিই কি হচ্ছে R1 + R2 + R3। এবার এই যে ভোল্টেজটা আমরা সবগুলো ভাগ করে করতে পারি। এবার এই টোটাল ভোল্টেজটা যদি আমরা V সাপ্লাই হয় তাহলে এখানে I = কি হচ্ছে R1 + R2 + R3। তাহলে এই যে একটা ভোল্টেজ সমান কি এটা পেলাম। আবার যদি এই তিনটে রোধকে যদি আমরা একটা রোধের আকারে লিখি, তাহলে V = কি হচ্ছে IR। তিনটে রোধটা কি হচ্ছে এই যে একটা রোধের সঙ্গে লিখলাম এটাকে আমরা কি বলবো তুল্য রোধ। একাধিক রোধকে যদি আমরা এখন একটা নির্দিষ্ট রোধকে আমরা যদি প্রকাশ করি বা লিখি সেটা কিন্তু V = IR। তাহলে দেখ এখানে V সমান কি হচ্ছে IR, তাহলে IR সমান কি লিখতে পারি I × R1 + R2 + R3। তাহলে I কেটে দাও, তাহলে R1 + R2 + R3। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা কি পেলাম, যতগুলো রোধ থাকবে তার তুল্য রোধ হবে সেই রোধগুলোর সমষ্টি। তাহলে এখানে সাপোজ ধরো এখানে 2, 3, 5, R1 = 2, R2 = 3, R3 = যদি 5 হয় তাহলে তুল্য রোধ কত হবে 2 + 3 + 5, তাহলে কি হবে 10 ওহম। তাহলে এটা হচ্ছে আমার শ্রেণী সমবায়ের সূত্র। তাহলে শ্রেণী সমবায়ের সূত্র কি হচ্ছে যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হচ্ছে তুল্য রোধ সমান কি হচ্ছে যে রোধগুলো থাকবে তার সমষ্টি। তাহলে বোঝা গেল শ্রেণী সমবায়। এবারে আমরা যেটা জানবো সমান্তরাল সময়, তাহলে এখানে কি হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হচ্ছে প্রবাহ মাত্রার কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু শুধু ভোল্টেজটার বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাচ্ছে। যেহেতু এটা সিরিজে যুক্ত আছে একটা পরিবাহীর মধ্যে দিয়ে যাচ্ছে তাই কি হচ্ছে ভোল্টেজগুলো পরিবর্তন হচ্ছে কিন্তু প্রবাহ মাত্রা চেঞ্জ হচ্ছে না। কিন্তু সমান্তরাল ক্ষেত্রে ঠিক তার উল্টো হবে। সমান্তরাল ক্ষেত্রে কি হবে উল্টো হবে, মানে প্রবাহ মাত্রাটা কি সবসময় কি হবে চেঞ্জ হবে, আর কি হচ্ছে ভোল্টেজটা ঠিক থাকে। তাহলে এখানে দেখো সমান্তরাল সময় যদি আমরা একটা এইভাবে যদি আঁকি, তাহলে দেখো এখানে কি হচ্ছে প্রবাহ যাচ্ছে, ঠিক আছে। এটা যদি একটা ভোল্টেজের সাহায্যে আমরা আঁকি, যেটা একটা বিভব দেওয়া হয়, তাহলে কি হচ্ছে, তাহলে দেখো এখানে কি হচ্ছে যে দেখো আমরা সাধারণত দেখো এখানে কি হচ্ছে R1, R2, R3 তিনটে রোধ। তুমি দেখবে একটা তুমি বাড়ি থেকে বাইরে বার হলে তোমার স্টেশনে গেলে তোমার তিনটে পথ আছে, একটা একটু বেঁকে যেতে হবে, একটা সোজা যেতে হবে, একটা কি হচ্ছে আর একটু বেঁকে যেতে হবে। তাহলে তিনটে পথ, তাহলে যদি 10 জন লোক ওই গন্তব্য পৌঁছাতে যায় তাহলে এই যে তিনটে পথ আছে এখানে সোজা পথে অনেকজন বেশি যাবে বা এই বাঁকা পথটা একটু কম যাবে, আরো যেটা বাঁকা পথ থাকবে সেটাও কম যাবে। তাহলে কিন্তু মেইন গন্তব্য কিন্তু হচ্ছে আমার ওই বাজার বা ওই যেখানে যাব আমি। তাহলে ওখানে আমি যেতে গেলে আমার কি হচ্ছে এখানে প্রবাহটা 3 ভাবে যাচ্ছে। তাহলে যেখানে একটু বেশি বাঁধা হবে সেখানে কি হবে
যেখানে আবার বেশি বাধা সিস্টেমে মানে রোধ হচ্ছে, রোধ মানে কি বাধা, রোধ মানে বাধা মানে কি কারেন্ট কম হবে। তাহলে এখানে কি হচ্ছে R1, এখানে R2, এই পদে বেশি যাবে কারেন্ট। তাহলে এখানে প্রবাহ মাত্রাগুলো কি হচ্ছে, সবগুলো কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এখানে কি হচ্ছে, প্রবাহ মাত্রা যে বেশি বাধা যাবে তার কি হচ্ছে, কারেন্টটা তত কম হবে, কারণ রোধ বেশি হলে মানে কারেন্টটাকে কম দেবে। তাহলে এইভাবে যে পথটা যাবে সেটা হচ্ছে এতগুলো প্রবাহটা কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তাহলে R1 এ গেল মানে I1, R2 তে গেল I2, R3 তে গেল কি হচ্ছে I3। তাহলে এখানে কিন্তু ভোল্টেজটা কি হচ্ছে, ঠিক থাকছে, ভোল্টেজটা কি থাকছে। তাহলে আমাদের ওহমের সূত্র কি ছিল, V ইকুয়াল টু IR। তাহলে এখানে পরিবর্তন কি, তাহলে I সমান লিখতে পারি কি, V বাই R1। তাহলে এই যে পরিবাহী প্রথম সমান কি লিখতে পারি, I1 সমান কি লিখতে পারি, I1 সমান তাহলে লিখতে পারি V বাই R1। I2 এর ক্ষেত্রে কি লিখতে পারি, V বাই R2। I3 এর ক্ষেত্রে কি লিখতে পারি, V বাই R3। তাহলে তিনটে যোগ করে দাও প্রবাহ মাত্রা, তাহলে কি হচ্ছে I1 প্লাস I2 I3, V কমন নাও 1 বাই R1 প্লাস 1 বাই R2 1 বাই R3। তাহলে টোটাল প্রবাহ মাত্রা 3 ভাগে ভাগ করেছে। তাহলে I সমান কি লিখতে পারি, V ইনটু R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 হয়ে গেল। এবার এই তিনটে রোধকে যদি আমরা একটা রোধের আকারে প্রকাশ করি, সেটা যদি R হয়, তাহলে এখানে কি হচ্ছে প্রবাহ মাত্রা I। তাহলে এখানে যদি তাহলে সমান I সমান কি লিখতে পারি, V বাই R। তাহলে এই যে তিনটে রোধটাকে এক জায়গায় লিখলাম, তাহলে এই প্রবাহ মাত্রা দুটো সেম। তাহলে কি লিখতে পারি, V বাই R সমান লিখতে পারি V ইন্টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। তাহলে V কেটে, তাহলে 1 বাই R সমান কি হচ্ছে 1 বাই R1 প্লাস 1 বাই R2 কি হচ্ছে 1 বাই R3। তাহলে বোঝা গেল এটা হচ্ছে সমান্তরাল সমবায়ের তুল্য রোধের পরিমাণ। সমান্তরাল সময়ের এখানে যদি দুটো হয় বা চারটে হয়, এইভাবে আমরা পরপর ধরে করব, বোঝা গেল। তাহলে এখানে যখন আগেরটা দেখবে 2 3 5, তাহলে আমার শ্রেণী সমবায় যোগ করলে কত হচ্ছিল, 10। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে দেখবে এই যে রোধগুলো দেওয়া আছে তার সবচেয়ে নিম্ন যে মানটা তার থেকে দেখবে তুল্য রোধটা সবসময় বেশি হবে, তুল্য রোধটা কি হচ্ছে তার থেকে সবচেয়ে বেশি হবে। কিন্তু তোমার সমান্তরাল সময়ের ক্ষেত্রে তুমি যদি মানগুলো বসাও 2 3 1 3 যোগ 1 1, দেখবে যে তুল্য রোধ থাকবে তার থেকে কম আসবে, 1.05 বা এরকম আসবে। তাহলে এখানে মানটা কি দেখবো, যে সমান্তরাল সময়ের ক্ষেত্রে যে কোনো পরিবাহীর যে রোধ থাকবে তার ন্যূনতম যে মানটা, তার থেকে দেখবে সমান্তরাল সময়ের তুল্য রোধ তার সবচেয়ে কম হবে, তার থেকে কম হবে। তাহলে একটা নোট ডাউন করে নেবে যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হচ্ছে, তোমার প্রবাহ মাত্রা কি হচ্ছে, পরিবর্তন হবে, আর ভোল্টেজটা তোমার বিভবটা ঠিক থাকবে। কিন্তু তোমার শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হচ্ছে, ভোল্টেজটা পরিবর্তন হবে আর প্রবাহটা বা প্রবাহ মাত্রাটা কি থাকবে, ঠিক থাকবে। তাহলে এগুলো যদি আমরা সঠিকভাবে জানি, তাহলে দেখবে মানে ভৌতবিজ্ঞানটা খুবই সোজা হবে, এবং যে কোনো গাণিতিক প্রশ্ন আসুক না কেন তাহলে দেখবে তোমাদের খুব ইজিভাবে করতে পারবে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো এই রোধের শ্রেণী সমবায় বা সমান্তরাল সমবায় এগুলো কি বা কিভাবে এলো, তার প্রমাণ বা তার গাণিতিক রূপ। তাহলে এগুলো যদি খেয়াল করো তাহলে দেখবে তোমাদের অঙ্কের কোনো সমস্যা হবে না। আর এই চ্যাপ্টারে একটা অবশ্যই অঙ্ক থাকবে, এই চ্যাপ্টার থেকে দেখবে এই শ্রেণী সমবায় বা সমান্তরাল সমবায় থেকে একটা অঙ্ক থাকবে। আশা করি তোমাদের যে কনসেপ্টটা দিয়েছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এটা আমার আর যে কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট করবে, আর ভিডিওটা যদি ভালো লাগে বারবার শুনবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তাহলে আগামীতে আরও ভালো ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ।